আছি। খুঁজিতে যাই না আর বাংলা, বাংলা মুখ আমি দেখিয়াছি। বাংলাভাষী মানুষের জীবনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান বাংলার মুখে আমি কাজী জাওয়াদ আপনাদের স্বাগত জানাচ্ছি। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটি নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। ধারাবাহিকের তৃতীয় পর্বে আজ আমরা বরিশালের বিনোদন তথা সাংস্কৃতিক অঙ্গনের দিকে নজর দেব। বধূবিদায় ছায়াছবির এই আবহ সঙ্গীতের মতোই বরিশালে সিনেমার অবস্থা। ছোট একটি শহরে যে আশা করা যায়, বরিশালে তেমনি কয়েকটি সিনেমা হল আছে। তার মধ্যে খুবই পুরনো একটি হল সোনালী সিনেমা হল মালিক শৈলেন দাসের সঙ্গে আলাপ হলো বরিশালে বিনোদন শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে। ডিসেন্টেনা হওয়ার পরে প্রথমত তো বাংলা ছবি চলতো না, প্রথমে ইংরেজি এবং হিন্দি কিছু জিটিভি আসতো। তখন নিশ্চয়ই হতো, কারণ এর আগে ছিল ভিসিপি। ভিসিপি হওয়ার ফলে ট্রেড সাংঘাতিকভাবে এফেক্ট করলো। হঠাৎ একটা নতুন টেকনোলজি, তারা ঘরে বসে বসে ভিডিও ক্লাব তৈরি হলো, তারা বাইরের থেকে রেন্ট করে নিয়ে গিয়ে একসঙ্গে গ্রুপ ভিউইং করতো, এরকম হতো। আমরা অনেক সরকারের কাছে এইভাবে প্রোটেস্ট করেছি, কিন্তু তার কোনো সেরকম সুফল হয়নি, কারণ লেটেস্ট টেকনোলজিকে, সায়েন্টিফিক এইটাকে কেউ দমিয়ে রাখতে পারে না। এটা হলো এই। আর এখন ডিসেন্টেনার ফলে তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, কেননা এখন বাংলা ছবি চলে এবং প্রতিদিন একটা বাংলা একটা হিন্দি অ্যাভারেজ এনজয় করা যায়। সিনেমাটার দর্শক যেহেতু এক শ্রেণীর দর্শক হয়েছে, যারা লো ক্লাস, যারা নাকি যাদের ডিসেন্টেনার পারচেজ করার কোনো বা রেন্ট করার কোনো ক্যাপাসিটি নেই, সেই সংখ্যাটা আমরা পাচ্ছি। যাদের টেলিভিশন নাই, ওই মূলত ওইভাবেই ওই এক শ্রেণীর দর্শক, যারা লোয়ার ক্লাস অফ পিপল, তাদেরকেই আমরা পাচ্ছি। খুব হাই ক্লাস, খুব গ্রেডেড পিপল আমরা পাচ্ছি না, যার ফলে দর্শক সংখ্যা অত্যন্ত সীমিত। শৈলেন দাস স্যাটেলাইট টিভির কথা বলছিলেন। বরিশালে কেবল নেটওয়ার্ক প্রথম শুরু করে কেবল এডুকেশন এন্টারটেইনমেন্ট বা সিইই। উদ্যোক্তাদের একজন আসাদুর রহমান দোলন। প্রথমত আমরা 5 ফ্রেন্ড পড়াশোনা শেষ করার পর তেমন কিছু করতেছিলাম না। আমরা চিন্তা করলাম যে এই 5 জন যে বেকার অবস্থায় আছি, এই 5 জনে মিলে কিছু করা যায় কিনা। তারপরে ইলেকট্রনিক্স ম্যাগাজিন দেখতে দেখতে পরবর্তীতে স্যাটেলাইটের কথা শুনলাম। তারপর চিন্তা এটা কেবেলে দেওয়া যায় কিনা। তারপর আমরা এটা করার পরে কেবেলে দিয়ে আমরা নিজেদের আত্মকর্মসংস্থান করার জন্য চেষ্টা করলাম। এতে আপনাদের কত টাকা পুঁজি লেগেছে? সত্যি কথা বলতে এই কত পুঁজি লেগেছে এই কথাটা আমরা বলতে পারবো না, কারণ আমাদের যেই ইনকামটা হইতেছে এটার সঙ্গে সঙ্গে আমরা এটার মধ্যে খরচ করে দিতেছি। কতজন গ্রাহক আপনারা এই পর্যন্ত পেয়েছেন? 100-র মতো। গ্রাহকদের মধ্যে আগ্রহ কেমন? আগ্রহ ভালো, অনেক। প্রথম অবস্থায় যে এরকম আগ্রহ ছিল তার চেয়ে অনেক বেশি এখন। তারা নতুন স্যাটেলাইট, নতুন চ্যানেল আরও চায় তারা। বৈদ্যুতিন বিনোদনের জগৎ থেকে আমরা যাব সাংস্কৃতিক অঙ্গনে। বরিশালে নাটক শুরু হয়েছিল 1856 সালে। সময় নিয়ে অবশ্য মতভেদ আছে। নাট্যচর্চার বর্তমান ধারা সম্পর্কে বললেন নির্দেশক নিখিল সেন। বাংলাদেশের স্বাধীনতার পর বিশেষ করে 1973-74 সাল থেকে নাটক একটা পট পরিবর্তন ঘটেছে, ব্যাপক এবং বিরাট। এটার প্রভাব এসে বরিশালেও পড়েছে। তো বরিশালে নাট্যাঙ্গনে যারা আগে নাটক করতেন তাদের নাট্যকর্মী বলা বড় কষ্ট। ভালো অভিনেতা ছিলেন তারা, এতে কোনো সন্দেহ নেই। ভালো যাত্রাশিল্পীও ছিল, কিন্তু নাট্যকর্মী বলতে এখন যা বোঝা যায় বা গ্রুপ থিয়েটার বলতে আমরা যেটা বুঝি, এটা বরিশালে সূত্রপাতটা মনে হয় 73-74 সাল থেকে হয়েছে এবং তারপরে গতিটা কিন্তু খুব প্রবল। বর্তমানে বরিশালে প্রায় 10টা নাট্যগ্রুপ আছে, তার মধ্যে 3-4টা যথেষ্ট উন্নত মানের বলে আমার মনে হয়। আমাদের সমাজের বিশেষ করে মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বা কোনো শ্রেণীরই
মেয়েদের অভিনয়ে অংশগ্রহণ প্রায় ছিল না বলতে গেলে, অতি সামান্য দু একজন, একেবারেই হয়তো কলেজ টলেজে পড়ার সময় এক আধ দিন হয়তো তারা অংশগ্রহণ করেছে, ওই পর্যন্তই তাদের জীবনের শেষ। কিন্তু এখন সেটা বলা যায় না। এখন বরিশালে কিন্তু কোনো নাট্যগোষ্ঠী অভিনেত্রীর অভাবে পেছিয়ে পড়ছে না। আমরা আলাপ করছিলাম তাদের ভাঙাচোরা টিনের দোতলায়। একই ঘরে আরও দু একটি সংগঠন কাজ চালায়। বরিশালের এই চারণ কবি মুকুন্দ দাসের গান অনুশীলন করছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা। আমি গাইব কি আর শুনবে কে রে, আছে কি আর কারো কান, পাবো কি আর এমন ছেলে যার দেশের লাগি কাঁদে প্রাণ, পাবো কি আর এমন ছেলে যার দেশের লাগি কাঁদে প্রাণ, গাইব কি আর শুনবে কে রে, আছে কি আর কারো গান, গাইব কি আর শুনবে কে রে, আছে কি আর কারো গান, পাবো কি আর এমন ছেলে যার দেশের লাগি কাঁদে প্রাণ, পাবো কি আর এমন ছেলে যার দেশের লাগি কাঁদে, আমি পাবো কি আর এমন ছেলে যার দেশের লাগি কাঁদে প্রাণ, পাবো কি আর এমন ছেলে যার দেশের লাগি কাঁদে প্রাণ, গাইব কি আর শুনবে কে রে, আছে কি আর কারো গান, গাইব কি আর শুনবে কে রে, আছে কি আর কারো গান। বরিশালের লোকজ শিল্প সম্বন্ধে বলেন খেয়ালি গ্রুপ থিয়েটারের মীর মুজতবা আলী। লোকগীতির চর্চা বরিশালে একসময় সমৃদ্ধ ছিল, ঐতিহ্য ছিল। বরিশালের লোকগাথা বুনাইবিবি একসময় সারা বাংলাকে নাড়া দিত, বর্তমানে এটার অত্যন্ত অভাব। বরিশালের জারি সারি গান, বিশেষ করে বরিশালের বৃহত্তর বরিশাল অঞ্চলের ঝালকাঠি এলাকার একসময় গণি বয়াতির জারি সারা বাংলাকে মাতিয়ে তুলত, সবাই জানতো তার নাম। কিন্তু আজকে বর্তমান সময়ে সেই গণি বয়াতির না যে উত্তরসূরি, তারা সেটাকে ধরে রাখতে পারছে না। দেখা যায় যে আঞ্চলিক সঙ্গীতের ক্ষেত্রে বরিশাল যেন অনেক পিছিয়ে যাচ্ছে। এবারে আপনাদের শোনাবো একটি নাটক। বরিশাল নাটক পরিবেশিত তিনিই মুক্তিদাতা। হ্যাঁ ঠিক, আবার আপনি বড় মায়ের ভাই হিসাবে আপনার প্রতি আমার ধারণা উচ্চ, আপনাকে স্নেহ করি, শ্রদ্ধাও করি, কিন্তু আমি আমার পুত্রের জায়গায় থাকলে আপনাকে বাড়ি মুখো হতে দিতাম না। কারণ আপনি লোকের ইহলৌকিক জীবনযাপনের ব্যাপারে যে মতবাদ প্রচার করে থাকেন তা কোনো খানদানি আদমি অনুসরণ করা উচিত নয়। তো আস্তাগফিরুল্লাহ। জি, শুধু আমাদের লজিং মাস্টার থুক্কু সত্য লজিং বলি যারা বাক্কা চালের কথাই অনুসরণ করা উচিত। আল্লাহ আল্লাহ মেহেরবান, ওর কথা শুনলে লোকেরই হলোক পরলোক দুলোকেরই মঙ্গল হবে। তিনি একজন অমায়িক আদমি। তোমার মতো আদু ভাইয়ের ওর সমালোচনা করা সাজে না। বাহ, চমৎকার। একটা ভণ্ড অন্ধবিশ্বাসী গোড়া এই বাড়িতে খবরদারি করবে, জোর হুকুম চালাবে, আর আমি বাড়ি ছেলে সহ্য করবা, বসে বসে আঙ্গুল চুষবো, কাবি নাই। আরে বাড়িতে কিছু করতে হুজুরের পারমিশন নিতে হবে, যত সব। আর ভাইজান, এমন মানুষ মুখ দেখলেই উজু নষ্ট, পাপ করা ছাড়া উপায় থাকে না। এই আমরা জিরাই হরি, হেই রেই বলে হারাম, আর গুনাহ থারি, এই সব কামেই বাম হাত দানের। তিনি যা বলেন তা অবশ্যই হারাম। তিনি আমাদের আত্মার মুক্তির পথ দেখান। আমার ছেলে যা করছে তা তোমাদের মুক্তির জন্যই। হুজুর আক্কাসকে ভালোবাসো, শ্রদ্ধা করো, তার মতো জীবন যাপন করো, আল্লাহ খুশি হবেন। আল্লাহ আল্লাহ। শব্দাবলী গ্রুপ থিয়েটার বাংলাদেশে স্টুডিও নাটক মঞ্চায়ন শুরু করে। এ সম্পর্কে গ্রুপের সম্পাদক সৈয়দ দুলাল। আমরা আমাদের নিজেদের উদ্যোগে এবং আমাদের নিজেদের জায়গায় একটি 80 আসন বিশিষ্ট একটি হল আমরা নিজেরা তৈরি করেছি, এবং ইউরোপের স্টুডিও থিয়েটারের ধারণা থেকেই আমরা স্টুডিও থিয়েটার নাম দিয়ে প্রতি শুক্রবার দর্শনীর বিনিময়ে এই মঞ্চে আমরা নাটক করে আসছি। এবং আমি মনে করছি, এবং এটা প্রমাণিত হয়েছে, যে আমাদের এই নাটক 1991 সালের 31শে ডিসেম্বর নিয়মিত শুরু হওয়ার পর থেকে এখন বর্তমানে বরিশালে অন্যান্য দলগুলো আমাদের নিয়মিত নাট্যচর্চার কারণেই
বা উৎসাহিত এবং অনুপ্রাণিত হয়ে বর্তমানে অন্তত 94 সালে বরিশালের সকল নাট্য দলগুলো খুব তৎপরভাবেই নাটক মঞ্চায়ন করে আসছে। স্টুডিও থিয়েটারের ধারণাটা আপনি কোত্থেকে পেলেন, আবার কেন এই কাজ করছেন? স্টুডিও থিয়েটারের ধারণাটা 1988 সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন একটি নির্দেশনা বিষয়ক কর্মশালার আয়োজন করেছিলেন। তো সেখানে জনাব মামুনুর রশিদ, লিয়াকত আলী লাকি তারা ইউরোপের স্টুডিও থিয়েটারের ধারণায় আমাদেরকে বুঝিয়েছেন যে কম খরচে এবং কম দর্শক নিয়ে যদি নিয়মিত নাটক চর্চা করা যায় তাহলে মফস্বলের জেলা শহরগুলোর নাট্যদলগুলো যদি এই কাজটা চালিয়ে যেতে পারে তাহলে দর্শক সংখ্যা বাড়বে। সৈয়দ দুলালের এই কথার সঙ্গেই আজকের পর্ব শেষ হচ্ছে। আগামী শনিবার প্রচারিত হবে চট্টগ্রামের অনুষ্ঠান। আপনারা তা শুনতে পাবেন ভারতে রাত 10টায়, বাংলাদেশে রাত 10:30টায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বরিশালে বাংলার মুখ অনুষ্ঠানের তথ্য সংগ্রহে সাহায্য করেছেন সাংবাদিক মাইনুল হাসান এবং শওকত মিল্টন। অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত গেয়েছেন সুনীল ঘোষ। শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবই কাঁঠাল ছায়া। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো হাসব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে বাংলার নদী মাঠ নদী খেতে ভালোবেসে। আবার আসিব আমি ফিরে বাংলার নদী মাঠ নদী খেতে ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে এ সবুজ করুণ ডাঙায়। আবার আসিব ফিরে